লাস্ট লেকচারের ধারাবাহিকতায় এই লেকচারেও আমরা বেশ কিছু ফাংশনের n তম অন্তরজ নির্ণয় করব এবং এই লেকচারটি হবে লেকচার সিরিজের লাস্টের লেকচার। অর্থাৎ আমরা লাস্ট টাইপের একটা ফাংশন দেখব যেটার আমাদের n তম অন্তরজ সাধারণত বের করতে বলে, এবং সেই ফাংশনটা হচ্ছে যে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে একটা সাইন ফাংশন বা কজ ফাংশন গুণন থাকলে ওটার n তম অন্তরজ কেমনে নির্ণয় করতে হয়। অর্থাৎ আমাদের যে আলোচনার আজকে ফাংশনটা হবে ওটা হবে কিছুটা এরকম, যে y ইকুয়াল টু e⁻x ইন্টু সাইন bx, অর্থাৎ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ e⁻x এর সাথে একটা সাইন ফাংশন গুণন অবস্থায় আছে। অথবা এই টাইপেরও হইতে পারে যে y ইকুয়াল টু e⁻x ইন্টু cos bx, অর্থাৎ একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে একটা cos ফাংশন গুণন অবস্থায় আছে। এখন দুটার যে সলভিং প্রসিডিওর আছে পুরোটা সেম, শুধু মাঝখানে সামান্য এক জায়গায় একটু মাইনর চেঞ্জ করতে হয়। সো ওটা আমি পরে দেখাই দিব, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে এই যে ফার্স্টের ফাংশনটা নিছি অর্থাৎ e⁻x ইন্টু সাইন bx, এটার n তম অন্তরজ কেমনে বের করতে হয় ওটা একটু দেখাই দিই। সো এই টাইপের প্রবলেমগুলো সলভ করার নিয়ম ছিল যে আমরা যে আমাদের যে গিভেন ফাংশন আছে ওটার 2-3টা ডেরিভেটিভ বের করে নেব, অর্থাৎ y1 y2 y3 বের করে নেব। এরপর ওগুলোর প্যাটার্নগুলো অবজার্ভ করে ওখান থেকে yn বা n তম অন্তরজ নির্ণয় করব। সো প্রথমে আমাদের এখানে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে বা প্রথম অন্তরজ বের করতে হবে, এবং এটার জন্য আমরা দেখতেছি যে এখানে দুটা ফাংশন গুণন অবস্থায় আছে। সো এখানে আমরা কিসের ফর্মুলা ফেলে ডিফারেন্সিয়েশন করব? ইউভি এর ফর্মুলা, অর্থাৎ দুটা ফাংশন গুণন অবস্থায় থাকলে যেমনি অন্তরজ বের করতে হয়। সো দেখো ইউভি অর্থাৎ দুটো ফাংশন গুণন অবস্থায় থাকে, এই অবস্থার ডিফারেন্সিয়েশনটা কি ছিল? যে এই যে প্রথম ফাংশন আছে এটাকে রেখে আমি পরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন সাইন বিএক্স এটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? যে কস বিএক্স এবং সামনে একটা বি আসবে। দেন এখন এই সাইন বিএক্স কে রেখে e⁻x কে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সাইন বিএক্স গুণন e⁻x এর ডিফারেন্সিয়েশন কি হবে? a e⁻x। এগুলো দেখো বেসিক ডিফারেন্সিয়েশন, এগুলো তোমরা জানো, সো এগুলো আমি দেখো বেশি ডিটেইলে আলোচনা করলাম না। এখন একটু দেখো আমি গুছায় লিখতেছি। এই যে প্রথম টার্ম আছে এটাকে লেখা যাবে b e⁻x ইন্টু cos bx, দেন সেকেন্ড টার্মকে লেখা যাবে a e⁻x ইন্টু সাইন bx। এখন দেখো এই যে দুটো টার্ম আছে এর মধ্যে e⁻x টা কমন আছে, সো আমি ওটা বাইরে নিচ্ছি। সো e⁻x কে কমন নিলে পাওয়া যাবে b cos bx প্লাস a sin bx। সো এখন আমাদের কাজ হলো যে সেকেন্ড ডেরিভেটিভ বের করা, অর্থাৎ আমরা y1 বের করলাম y2 বের করব। কিন্তু এই যে ফরম্যাট আসলো y1 এর, যদি এটাকে আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের যে n তম অন্তরজ বের করার জন্য যে একটা প্যাটার্ন দরকার তাহলে ওটা বোঝা একটু মুশকিল হবে। কারণ দেখো তুমি যতবার ডিফারেন্সিয়েশন করবা ফাংশনে কিন্তু টার্মের পরিমাণ বাড়তে থাকবে। এখানে দেখো একটা টার্ম ছিল, এখন কি এটা দুটো টার্ম হয়ে গেছে। এরপর যখন আবার ডিফারেন্সিয়েশন করবা আরো তো টার্মের পরিমাণ বাড়তে থাকবে। সো আমাদের n তম অন্তরজের প্যাটার্নটা বোঝা অনেক কঠিন হয়ে যাবে। সো এখন এই টাইপের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা ডিফারেন্ট একটা টেকনিক নিতে হবে, এবং ওটা হচ্ছে যে আমাদের যে কজ এবং সাইন সম্বলিত দুটো টার্ম আছে আমরা দুটো টার্মকে সামহাও একটা সাইন বা কজে কনভার্ট করার চেষ্টা করব। আবারও রিপিট করতেছি যে আমাদের যে কজ এবং সাইনের দুটো টার্ম আসছে আমরা দুটাকে সামহাও একটা সাইন বা কজে কনভার্ট করার চেষ্টা করব। এবং দেখো ওটা করার একটা নিয়ম আছে যে কজ এবং সাইনের যে সহগগুলো আছে কোফিশিয়েন্ট গুলো আছে ওগুলাকে একটা ধ্রুবকের সাইন থিটা বা কস থিটার মাধ্যমে ধরতে হয়। যেমন এখানে দেখো কস বিএক্স এর সহগ হলো বি, সো আমি এখানে যেটা করব যে বি ইকুয়াল টু আর সাইন থিটা ধরে নেব, এবং এই যে দেখো সাইনের যে সহগ আছে এ, এটাকে আমি ধরে নেব আর কস থিটা। এখন এটা ধরে নেওয়ার ফলে আসলে দুটা টার্ম কেমনে একটা টার্মে কনভার্ট হবে ওটা আসলে পরের লাইনে বুঝতে পারবা। প্রথমে তোমরা এই দুটা ভ্যালু এখানে বসায় দাও। তাহলে দেখো e⁻x আমরা দেখো b কে ধরলাম r sin থিটা, সো এখানে আসতেছে r sin থিটা ইন্টু cos bx আগে থেকেই আছে। দেন এর ভ্যালু এখানে বসায় দাও r cos থিটা ইন্টু sin bx। ওকে, এখন দেখো দুটা টার্মের মধ্যে থেকে r কমন নেওয়া যাবে, সো r কে আমি বাইরে নিয়ে আসি, তাহলে থাকতেছে r e⁻x দেন sin থিটা cos bx প্লাস cos থিটা ইন্টু sin bx। এখন যদি তোমরা খেয়াল করো তাহলে এখানে sin a cos b প্লাস cos a sin b এই ফরম্যাটে দেখো চলে আসছে না এই লাইনটা।
এবং এটার দেখো ত্রিকোণমিতি জানো তোমরা ফর্মুলা আছে যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফরম্যাটকে লেখা যাবে সাইন এ প্লাস বি আকারে, অর্থাৎ সাইন ইন্টু দুটো অ্যাঙ্গেলের যোগফল, তাই তো? সো এখানে দেখো সাইন নিলাম এবং দুটো অ্যাঙ্গেলের যোগফল অর্থাৎ কি থিটা এবং বিএক্স এর যোগফল। এখন আমরা এই যে টার্মটা পাইলাম ফাইনালি, এটা কিন্তু এটার চেয়ে অনেক বেশি সিম্পলিফাইড, কারণ এখানে দেখো কজ এবং সাইনের দুটা টার্মে কনভার্ট হয়ে গেছিল, আমরা এটাকে কি করলাম যে সাইনের একমাত্র একটা টার্মে কনভার্ট করে নিয়ে আসলাম। সো এরপরে যখন ডিফারেন্সিয়েশন করবা তাহলে কিন্তু ওটা একটু সহজ হবে, কারণ ওটা আগের চেয়ে বেশি বড় হয়ে যাবে না। সো এই টেকনিকটা আপনার মাথায় রাখবো যে বারবার যখন দেখবো যে ডিফারেন্সিয়েশন করে সাইন কজের মাধ্যমে বেশি বড় হয়ে যাইতেছে, ওগুলা সহগকে সাইন থিটা কস থিটা ধরার মাধ্যমে আমরা এই দুটা টার্মকে বারবার একটা টার্মে কনভার্ট করে রিডিউস করে নিয়ে আসবো। আর হ্যাঁ, এখানে একটা কথা অনেকের মাথায় আসতে পারে যে ভাইয়া আপনি এখানে যে কজের সহগ ছিল, এই যে কজের সহগ অর্থাৎ বি, এটাকে আর সাইন থিটা ধরলেন এবং এই এ অর্থাৎ যেটা সাইনের সহগ ছিল ওটাকে আর কস থিটা ধরলেন। আমি যদি উল্টা কাজ করতাম, অর্থাৎ আমি যদি এই বি কে একটা ধ্রুবকের কস থিটা নিতাম এবং এই এ কে যদি আর এর সাইন থিটা নিতাম, তাহলে কোনো প্রবলেম হইতো কিনা? আমরা আসলে এটা বসাই দেখি যে এখানে চেঞ্জটা আসলে বেসিক্যালি কি আসতো। দুই ভাবে আসলে করা যাবে, রেজাল্টটা সেমই আসবে, শুধুমাত্র কি বলা যায় যে ফরম্যাটটা একটু আলাদা আসবে, কিন্তু ফাইনালি যখন রেজাল্টটা আসবে ওটা দেখবা যে সেমই আসতেছে। সো দেখো এটা বসায় দেখো কি হয়, অর্থাৎ এই যে এই লাইন আমরা বসাইছিলাম না, এই লাইনে যদি বসায় দিই তাহলে কি হইতো দেখো, ই টু দি পাওয়ার এক্স থাকবে। এখন তুমি আর সাইন থিটার জায়গায় কি বসাইতে চাচ্ছ, এই যে বি এর জায়গায় আর কস থিটা। সো দেখো আর তো বাহিরে আসবে এটা শিওর, কারণ দুটা টার্মে আর আছে। সো দেখো আমি আগে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকতো দেখো সাইন থিটার জায়গায় কস থিটা ইন্টু কস বিএক্স। ওকে, এখন পরের টার্মে আমরা এখানে কি করব যে আর কস থিটার জায়গায় এই আর সাইন থিটা বসাবো। সো দেখো আমি আর তো কমন নিয়ে নিছি, সো এখানে কি থাকবে যে সাইন থিটা এবং দেখো আগে থেকে ছিল এখানে সাইন বিএক্স। ওকে, এখন যদি তোমরা খেয়াল করো এখানে কোন ফর্মুলা পড়ছে, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ দেখো এর আগে ছিল সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, অর্থাৎ সাইনের ফর্মুলা সাইন এ প্লাস বি এর ফর্মুলা, কিন্তু এটা কিসের ফর্মুলা হবে, কস এ মাইনাস বি এর ফর্মুলা। যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো একটু কষ্ট করে দেখে নিও যে কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি এর ফর্মুলাগুলো কি হয়। সো এটা হলো কজ এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ থিটা মাইনাস বিএক্স। সো এখন দেখে মনে হইতেছে যে এতে তো তাহলে আমাদের যে ওয়াই ওয়ান আছে ওটা তো ডিফারেন্ট আসতেছে, একটা আসতেছে সাইনের মাধ্যমে এবং অ্যাঙ্গেল হইতেছে থিটা প্লাস বিএক্স, আর একটা আসতেছে কজের মাধ্যমে এবং অ্যাঙ্গেল হইতেছে থিটা মাইনাস বিএক্স। ওকে, কিন্তু যখন তুমি যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে চিন্তা করবা, ঠিক আছে, যে আমি তো এন তম অন্তরজ অর্থাৎ কি ওয়াই এন বের করবো, কিন্তু যখন তুমি সাপোজ ওয়াই 11 বের করবা বা ওয়াই 13 বের করবা, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট মানের জন্য অন্তরজ বের করতে যাবা, তখন দুই জায়গাতে যখন তুমি সেম ভ্যালুটা বসাবা দেখবা সঠিক ফলাফলই আসবে। অর্থাৎ তুমি এই ধ্রুবকগুলাকে কি ধরতেছো, অর্থাৎ বিআরএ কে কি ধরতেছো, ওটার উপর ডিপেন্ড করে এই সাইন থিটা এবং কস থিটার পার্থক্য আসতে পারে, কিন্তু একদম যে ফাইনাল রেজাল্ট হবে তোমার যে কোনো একটা ম্যাথের ওটা সবসময় সেমই আসবে। সো ওটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তুমি এই বি এবং এ কে একটা ধ্রুবক নিয়ে সেটার কস থিটাও ধরতে পারো, সাইন থিটাও ধরতে পারো, তবে আমি প্রিফার করি যে তোমরা এটা ধরো। ঠিক আছে, এতে সুবিধাটা কি হয় যে আমাদের যে সাইনের ফর্মুলা ওটা দেখো সাইনের মাধ্যমেই বারবার আসবে, এটা একটা সুবিধা, এটা দেখো মনে রাখতে সুবিধা হবে যে যখন আমরা দেখবো e টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স, আমরা বুঝে যাবো যে ওখানকার ডেরিভেটিভটাও সাইন হবে, তাহলে দেখো মনে রাখতে একটু সুবিধা। সো এই জন্য আমি বলবো যে তোমরা এটা অ্যাপ্লাই না করে চেষ্টা করো এটা অ্যাপ্লাই করার, অর্থাৎ ধ্রুবককে যেভাবে ধরলে সাইনের ফর্মুলা আসবে সেটা। ঠিক আছে, কজের সাথে সাইন গুণন হলে সাইনের ফর্মুলা যেহেতু আসতেছে, সো আমরা কজের সহগকে সাইন থিটাই ধরে নিব। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার যে এখানে ধ্রুবকগুলাকে কেমনে ধরতে হবে, জাস্ট একটা ধরলেই হবে। কিন্তু আমি এখানে সাইনের সাথে সাইন মিলানোর জন্য আমি এই কজের সহগটাকে ধরছি সাইন থিটার মাধ্যমে এবং সাইনের সহগটাকে ধরছি কস থিটার মাধ্যমে। তোমরা যদি এটা ধরতে চাও তাও কোনো সমস্যা নেই। ওকে, তবে আপাতত দেখো আমি এই অল্টারনেটিভ টেকনিকটাকে আর রাখতেছি না, আমি এখানে যেভাবে ধরছি ওটা নিয়ে সামনে অ্যাপ্রোচ করি। সো আমরা আমাদের ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ যেটা ওটা কি পাইলাম, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন থিটা প্লাস বিএক্স। এখন আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করে আবার সেকেন্ড ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই টুটা বের করতে হবে। সো দেখো এখানে আরটা কি ধ্রুবক, দেন আবারও দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড সাইনের একটা ফাংশন, অর্থাৎ দুটো ফাংশন কোন অবস্থায় আছে। সো আবারও এখানে দেখো ইউভি এর ফর্মুলা, যে আমরা এখানে কি করব,
যে এই প্রথমটাকে রেখে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করব। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আবারও হবে দেখো বি সাইন থিটা প্লাস বিএক্স। কারণ দেখো থিটা তো ধ্রুবক, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 আর বিএক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে বি। সো এই বিটা দেখো আমি সামনে দিয়ে দিছি। ওকে, দেন এই সাইন টার্মটাকে রেখে দাও, সাইন থিটা প্লাস বিএক্স, এবং এটার সাথে গুণন হবে দেখো এই যে এই টার্মটা, অর্থাৎ এই টার্মের ডিফারেন্সিয়েশন আর কি। সো এটা ডিফারেন্সিয়েশন কি হবে, গুণন এ ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন এটা দেখো সিম্পলিফাই করো। এখন দেখো দুটা টার্মের মধ্যে কি আবার ওই যে ই টু দি পাওয়ার এক্সটা কমন আসছে না, ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু কমন আছে। সো ওটা আমি দেখো বাইরে নিয়ে আসতেছি, আর ই টু দি পাওয়ার এক্স, দেন থাকতেছে দেখো প্রথম টার্মে বি সাইন থিটা প্লাস বিএক্স, দেন প্লাস সাইন, সরি এই যে একটা এ আছে, এ দিও, এ সাইন থিটা প্লাস বিএক্স। ওকে, এখানে দেখো ফার্স্ট ডেরিভেটিভ বের করার সময় যে প্রবলেমটা হয়েছিল, এখানে কিন্তু দেখো সেম সিচুয়েশনটা কিন্তু অ্যারাইজ করছে। কেমনে, এখানে কি হয়েছিল দেখো, ফার্স্ট ডেরিভেটিভ করে যখন আমি কমন নিয়েছিলাম, এই যে কজ এবং সাইনে দুটা ফাংশন আসছিল না, এরপর আমরা কি করছিলাম, যে ওই দুটাকে একটা টার্মে কনভার্ট করে নিয়ে আসছিলাম এই যে এই দুটা ভ্যালু ব্যবহার করার মাধ্যমে। এখানেও কিন্তু সেম সিচুয়েশন। এখানে দেখো আবারও এই যে সাইন, আচ্ছা আমার মনে হয় এখানে ডিফারেন্সিয়েশন করতে আসলে একটু ভুল হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স থাকলো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলাম তাই না, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এটা আসলে কজ হবে, সরি এটা একটু ঠিক করে নাও, কজ, কজ, এখানেও কজ হবে। ওকে, সো এখানে আমরা কি করব, যেটা বলতেছিলাম, যে আমরা তো এর আগে ধরেই নিয়েছিলাম যে বি ইকুয়াল টু আর সাইন থিটা অ্যান্ড এ ইকুয়াল টু আর কস থিটা। এই যে দুটো ভ্যালু আছে, এই দুটো ভ্যালু আবার এখানে দেখো ব্যবহার করার মাধ্যমে আমরা আবার এই দুটো টার্মকে একটা টার্মে কনভার্ট করব, যেন আমরা সহজে প্যাটার্নটা বুঝতে পারি এবং ডেরিভেটিভটাকে কি একটু ছোট করে নিয়ে আসতে পারি। সো এখান থেকে দেখো আমরা পাচ্ছি আর ই টু দি পাওয়ার এক্স। এখন বি এর ভ্যালু বসাও, বি এর ভ্যালু কত, আর সাইন থিটা, আর সাইন থিটা, এবং দেখো আগে থেকে যে টার্মটা আছে cos থিটা প্লাস বিএক্স, দেন এর ভ্যালু বসাও আর cos থিটা, আর cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস বিএক্স। ওকে, দেন দেখো এই দুটো টার্মের মধ্যে আর আছে, ঠিক আছে, সো ওই আর কে কমন নেওয়া যাবে। সো দেখো একটা আর যদি বাহিরে আসে, আগে থেকে তো একটা আর আছে, সো আর ইন্টু আর, অর্থাৎ এখানে আমরা আর স্কোয়ার বলতে পারি। ওকে, আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এন্ড তাহলে কমন নেওয়ার পর এখানে কি থাকবে দেখো তো, এই যে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এখানে কি আবারও সাইন এ প্লাস বি এর ফর্মুলা, অর্থাৎ সাইন, এখানে এ কি থিটা, আর বি কি হবে এই যে থিটা প্লাস বিএক্স, এই পুরো অ্যাঙ্গেলটা থিটা প্লাস বিএক্স। সো ফাইনালি আমরা এটাকে কি বলতে পারি, যে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন 2 থিটা প্লাস বিএক্স। তোমরা চাইলে একইভাবে এটাকে আবারও ডিফারেন্সিয়েশন করে থার্ড ডেরিভেটিভটা লিখতে পারো, তবে দুইবার ডিফারেন্সিয়েশন করে মোটামুটি দেখো এটার প্যাটার্ন বোঝা যাবে। ঠিক আছে, অর্থাৎ দেখো এখান থেকে আমরা ডিরেক্ট সরি আমরা এখান থেকে ডিরেক্টলি nth ডেরিভেটিভটা বের করতে পারবো। একটা জিনিস খেয়াল করো, যখন আমাদের ফার্স্ট ডেরিভেটিভ ছিল তখন এখানে ছিল আর টু দি পাওয়ার 1 বলা যায় এটাকে, যখন সেকেন্ড ডেরিভেটিভ ছিল আর টু দি পাওয়ার 2 বা আর স্কোয়ার, তাহলে যখন nth ডেরিভেটিভ হবে তাহলে কি হবে আর টু দি পাওয়ার n, অর্থাৎ যততম ডেরিভেটিভ আমরা পাইতেছি আর এর পাওয়ারও ততই হইতেছে। ওকে, দেন দেখো ফার্স্ট ডেরিভেটিভের সময় এখানে ছিল ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ডেরিভেটিভের সময় আসছে এখানে ই টু দি পাওয়ার এ এক্স, অর্থাৎ যততমই ডেরিভেটিভ নাও না কেন সবসময় কি ই টু দি পাওয়ার এ এক্স থাকবে, অর্থাৎ nth ডেরিভেটিভের সময়ও ই টু দি পাওয়ার এক্স। ওকে, দেন এরপরে দেখো ফার্স্ট ডেরিভেটিভেও দেখো সাইনের একটা ফাংশন ছিল, সেকেন্ড ডেরিভেটিভেও সাইনের একটা ফাংশন ছিল। সো দেখো একটা সাইনের ফাংশন আসবে। এখন দেখি এটার অ্যাঙ্গেলটা কি হবে। যখন ফার্স্ট ডেরিভেটিভ ছিল তখন ছিল থিটা প্লাস বিএক্স, যখন সেকেন্ড ডেরিভেটিভ ছিল 2 থিটা প্লাস বিএক্স, তাহলে যখন আমরা থার্ড ডেরিভেটিভ নিতাম তখন কি আসতো 3 থিটা প্লাস বিএক্স, অর্থাৎ এই যে সাইনের অ্যাঙ্গেলটা ছিল অর্থাৎ বিএক্সটা ছিল ওটা সেমই থাকবে, শুধুমাত্র আমরা যে একটা ধ্রুবক অ্যাঙ্গেল থিটা ধরে নিচ্ছি, এটা প্রথমে 1, দেন 2 থিটা, দেন 3 থিটা, দেন 4 থিটা এইভাবে আসবে। সো যখন nth ডেরিভেটিভ হবে তখন এটা আসলে n থিটা হয়ে যাবে। জাস্ট প্যাটার্নগুলো খেয়াল করো তাহলে অনেক সহজে বুঝতে পারবে। সো এটাই দেখো আমাদের অনেক ছোট এবং সিম্পলিফাইড nth ডেরিভেটিভ, কিন্তু প্রবলেম হলো আমাদের অ্যান্সারটাকে এইভাবে রাখা যাবে না,
ওটার পিছনে কারণ হচ্ছে দেখো যে এখানে যে আমরা একটা আর রাখছি এবং এখানে যে থিটা রাখছি, এটা কিন্তু প্রশ্নে দেয়া কোনো ভ্যালু না, এটা কিন্তু আমাদের ধরে নেওয়া ভ্যালু। দেখো আমাদের প্রশ্নে যে ফাংশনটা দেওয়া থাকবে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু সাইন bx, অর্থাৎ বলা যায় যে a অ্যান্ড b এটা হলো আমাদের গিভেন ভ্যালু, অর্থাৎ এই দুটা হলো আমাদের গিভেন ভ্যালু, কিন্তু আমরা যে এখানে আর ধরে নিছি এবং থিটা ধরে নিছি ওটা কিন্তু গিভেন ভ্যালু না। সো আমরা এইভাবে উত্তরটা রাখতে পারি না, আমাদেরকে সামহাউ এবং আর এবং থিটাকে আমাদের যে নোন ভ্যালুগুলো আছে অর্থাৎ a অ্যান্ড b এগুলোর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। সো এখন আমরা এটা কেমনে করতে পারি, দেখো অনেক সিম্পল একটা কনসেপ্ট এখানে, যে আমি যদি এই দুটা ইকুয়েশন ধরে নিই প্রথমে, অর্থাৎ প্রথমটা সে ইকুয়েশন 1 পরেরটা ইকুয়েশন 2, তাহলে জাস্ট এই দুটা ইকুয়েশনকে প্রথমে স্কোয়ার করে যোগ করে দাও, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। সো দেখো দুটার উপর স্কোয়ার করলে যোগ করলে বাম পাশে কি থাকবে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এন্ড দেখো রাইট সাইডে কি আসবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সো এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে বি স্কোয়ার সরি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো আর স্কোয়ার কমন নিলে কি থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, তাই তো। আর সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এটার ভ্যালু কত হয় 1, অর্থাৎ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা এটার ভ্যালু আসবে সিম্পলি আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কি হচ্ছে, যে আর ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই জিনিস। সো আমাদের এই যে আননোন ভ্যালু ছিল আর, ওটাকে দেখো আমরা দুটা নোন ভ্যালুর মাধ্যমে প্রকাশ করতে পারি, অর্থাৎ এখানে যে এক্স এর সহগ থাকবে, দেখো জিনিসটা বোঝো যে এ আর বিটা কি ছিল, আমাদের যে কোশ্চেনে যে ই টু দি পাওয়ার এক্স অ্যান্ড সাইন বি এক্স দেওয়া থাকবে, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের যে এক্স এর সহগ এবং এই যে সাইন ফাংশনের অ্যাঙ্গেলে এক্স এর সহগ, সিম্পলি জাস্ট দুটার এক্স এর সহগের স্কোয়ার করে যোগ করবা, এরপর ওটা রুট করবা, তাহলে আর এর ভ্যালুটা পেয়ে যাবে। এভাবে ফর্মুলা আকারে নাও মনে রাখতে পারো, যেভাবে বললাম সেভাবে মাথায় রাখবা যে দুটা টার্মের এক্স এর সহগের স্কোয়ার করে ওটার বর্গমূল বা স্কোয়ার রুট নিতে হবে। ওকে, সো দেখো আমরা এই আর এর ভ্যালুটা জানলাম, এখন আমাদের কি লাগবে, যে থিটাটাও লাগবে। ওকে, এখন আমরা এই থিটা কেমনে বের করতে পারি, এখানে দেখো দুটা যে ইকুয়েশন আছে দুটাকে ভাগ করে দাও, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2। এখন দেখো এটাকে যদি এটা দ্বারা ভাগ করে দাও তাহলে কি পাওয়া যাচ্ছে, যে বি বাই এ, এন্ড রাইট সাইডে কি পাবা, দেখো যখন দুটাকে ভাগ করতেছো এই যে আর আর কিন্তু কেটে যাবে দুটা ভাগ করার ফলে, তাই না। আর কি আসবে এখানে, সাইন থিটা বাই কস থিটা। এখন এই যে সাইন থিটা বাই কস থিটা এটাকে আমরা কি লিখতে পারি, ট্যান থিটা। তাহলে কি বলা যায়, যে এখান থেকে পাচ্ছি যে ট্যান থিটা ইকুয়াল টু বি বাই এ, অথবা দেখো এখান থেকে আমি ডিরেক্টলি থিটার ভ্যালুটা লিখি, যে এখান থেকে লেখা যাবে যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি বাই এ। সো দেখো আমাদের যে দুটো আননোন ছিল, এই যে এই আর এন্ড থিটা, ওই দুটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। আর এর ভ্যালু হলো যে এক্স এর সহগ যে দুটা টার্মে আছে ওটার স্কোয়ার করে রুট করতে হবে, মানে স্কোয়ার করে যোগ করে তারপর রুট করতে হবে। দেন আমরা যে থিটা বের করব ওটা কি করতে হবে, যে সহগ দুটাকে ভাগ করে নিয়ে ট্যানের ইনভার্স করতে হবে। আর মাথায় রাখবা বি উপরে আছে এ নিচে আছে, সো সাইনের মধ্যে যে এক্স এর সহগ ওটাকে উপরে লিখতে হবে, এন্ড এক্সপোনেনশিয়াল ফাংশনের যে এক্স এর সহগ ওটাকে নিচে লিখতে হবে। এভাবে দুটো সহগকে ভাগ করে নিয়ে ইনভার্স করে দিবা, তাহলে থিটাটা পেয়ে যাবা। ওকে, সো এখন দেখো এই যে এন ডেরিভেটিভ এটাকে দেখো আমি একটু গুছাই লিখি। সো দেখো আমরা পাইছি যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স, এই ফাংশনের জন্য যে nth ডেরিভেটিভ অর্থাৎ yn, এটা হলো r টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন থিটা প্লাস bx, সরি n থিটা প্লাস bx। এরপর দেখো আমরা আর এবং থিটা এই যে দুটো আননোন ভ্যালু আমরা ধরে নিয়েছিলাম, এটা দেখো আমরা ভ্যালু বের করছি। সো ওটার ভ্যালুটা দেখো বসাই দিলে আমাদের রেজাল্টটা কমপ্লিট। ওকে, সো দেখো এখানে আমরা আর এর ভ্যালু পাইছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং দেখো তার পাওয়ার হলো এন। এভাবে লেখা যায়, বা জিনিসটাকে দেখো আরেকটু সিম্পলিফাই করে লেখা যাবে, যে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই 2, কারণ এখানে স্কোয়ার রুট ছিল, স্কোয়ার রুট মানে কি পাওয়ার হাফ, এবং তার উপর পাওয়ার কি এন, তাহলে এন ইন্টু হাফ মানে কি এন বাই 2। সো আগে যে ফরম্যাটটা ছিল ওটাকে আমরা দেখো পাওয়ার এন বাই 2 আকারে লিখে রাখতে পারি, এটা দেখো একটু সিম্পলিফাই হয়। দেন এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স থাকবে, থাকবে সাইন এন থিটা প্লাস বিএক্স। এখন এন তো এনই থাকবে, আর দেখো থিটার ভ্যালু তো আমরা বের করছি যে ট্যান ইনভার্স বি বাই এ প্লাস বিএক্স।
সো আমাদের যে মোস্ট কমপ্লিট বলো বা অ্যাকুরেট অ্যান্সার বলো ওটা হলো এই যে লাস্টের লাইনটা। তবে ফর্মুলা যদি মনে রাখার টেকনিক আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে এই লাইনটা মাথায় রাখবে। মনে রাখার জন্য আগের লাইনটা ব্যবহার করবা, কিন্তু যখন ফাইনালি রেজাল্ট বের করতে যাবা তোমরা এই লাইনটাকে এই লাইনে কনভার্ট করে নেবা। অর্থাৎ বিষয়টা এরকম, তোমরা মেমোরাইজ করবা যে ওয়াই এন ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন এন থিটা প্লাস বি এক্স। ঠিক আছে, যখন সাইনের ফাংশন থাকবে এখানে থাকবে সাইন এন থিটা প্লাস বি এক্স। এরপরে জাস্ট পরের লাইনে তোমরা কি করবা, যে আর এর ভ্যালু বের করে নেবা। ওকে, যে আর ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স পি বাই এ। অর্থাৎ এই লাইনটা তোমরা মাথায় রাখবা এবং মাথায় রাখবা যে আর এর ভ্যালু কি, থিটার ভ্যালু কি, এরপরে বসায় দিবা, তাহলে তো পরের লাইন পাওয়া যাবে, তাই না? যদি পুরাটা মনে রাখতে পারো এই পুরাটা, তাহলে সবচেয়ে বেস্ট। কিন্তু যেটা বললাম যে এটা মনে রাখার চেয়ে এটা মনে রাখো আর এটা মনে রাখো, তাহলে দেখো তোমাদের অনেকেরই সুবিধা হবে। সো আমরা দেখলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে যদি একটা সাইন ফাংশন গুণন থাকে তাহলে এটার এনতম অন্তরজ কেমন হয় বা এটা বের করার টেকনিকটা আসলে কি। এখন আমরা দেখবো যে এই সাইনের জায়গায় যদি কজ থাকে তাহলে ওটার এনতম অন্তরজ কেমনে বের করতে হয়। অর্থাৎ সে আমাদের ফাংশন দেয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কজ বি এক্স। সো দেখো প্রথমে যেটা বলছিলাম সলভ করার প্রসেস একদম সেমই হবে, যে আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করব। যখনই দুটা টার্ম চলে আসবে আমরা ওই কজ এবং সাইনের সহগকে সাইন থিটা কস থিটা ধরার মাধ্যমে দুটা টার্মকে একটার মাধ্যমে নিয়ে আসবো। সলভিং প্রসেস পুরাটাই সেম। দেখো আমি দ্রুত একটু ক্যালকুলেশন করতেছি। সো এখান থেকে দেখো আবার ইউভির ফর্মুলা, সো ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস বি সাইন বি এক্স, কারণ কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হবে। ওকে, এরপরে দেখো কসকে রেখে দাও, কস বি এক্স, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে এ ই টু দি পাওয়ার এক্স। এখন দুটা টার্ম থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে কি পাচ্ছ দেখো, মাইনাস বি সাইন বি এক্স, মাইনাস বি সাইন, সরি সাইন বি এক্স, দেন এখানে কি পাচ্ছ প্লাস এ কস বি এক্স। ওকে, এরপর দেখো আমি এটাকে একটু গুছাই লিখতেছি, অর্থাৎ আমি প্লাস টার্মটাকে প্রথমে লিখি মাইনাস টার্মটাকে পরে লিখি। অর্থাৎ এটাকে আমি লিখবো ওয়াই a cos bx মাইনাস b sin bx। এখন এরপরে দেখো এর আগের ম্যাথ আমরা কি করছিলাম, যে আমরা এই যে সাইন এবং কজের সহগ আছে এটাকে সাইন থিটা কস থিটা ধরার মাধ্যমে ছোট করে নিয়ে আসছিলাম। ওকে, সো এখানে দেখো আমরা সেম কাজই করব। এবং দেখো আমি বলছিলাম যে এই যে বি এর ভ্যালু এবং এর ভ্যালু সাইন থিটা বা কস থিটা যে কোনো একটার মাধ্যমে ধরলেই হবে। কিন্তু যদি আমরা সাইনের সাথে সাইন এবং কজের সাথে কজ মিলাইতে চাই, অর্থাৎ এখানে দেখো আমাদের যে ফাংশনটা আছে ওটা কজের মাধ্যমে, সো আমরা যদি এটাকে কজে কনভার্ট করতে চাই তাহলে কি মনে রাখতে সুবিধা হবে আর কি। তাহলে আমাদের একটু চিন্তা করে ধরতে হবে যে কোনটা সাইন থিটা কোনটা কস থিটা। এখন এই যে বি আছে, এই বি কি দেখো এখানে সাইনের সহগ আছে। একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি তুমি কজের মাধ্যমে ধরে নাও, অর্থাৎ সে আর কস থিটা তুমি ধরে নিলা, তাহলে এখানে কি দেখো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি এই টাইপের কিছু একটা আসবে না। কিন্তু যদি তুমি এই বি এর ভ্যালুটাকে সাইনের মাধ্যমে ধরে নাও, অর্থাৎ আর সাইন থিটা ধরে নাও, তাহলে দেখো সাইনের সাথে সাইন গুণন, তার মানে কি কজে কস বি মাইনাস সাইনে সাইন বি, অর্থাৎ কি কজের ফর্মুলার মাধ্যমে আসবে না। একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো যে এখানে বির ভ্যালু ধরলে কখন এখানে সাইনের ফর্মুলা আসবে এবং বির ভ্যালু কি ধরলে এখানে কজের ফর্মুলা আসবে। যেহেতু আমি বলতেছি যে আমি কজের মাধ্যমে কনভার্ট করতে চাচ্ছি, সো এখানে আমাকে অবশ্যই কি ধরতে হবে, সাইন ধরতে হবে। তাহলে সাইনের সাথে সাইন গুণন, কজের সাথে কজ গুণন, তাহলে এর পরের লাইনে আমরা কজের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো এই ম্যাথের জন্য আমরা কি করবো, এখানে যে বি এর ভ্যালু সাইন থিটার মাধ্যমে ধরবো, অর্থাৎ আর সাইন থিটা অ্যান্ড আর কস থিটা। এবং তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, যে এই যে লাস্টের ম্যাথটা করলাম না, অর্থাৎ এখানে যখন কি সাইন ছিল তখনই কিন্তু বির ভ্যালু আমরা আর সাইন থিটাই ধরছিলাম আমাদের সুবিধার জন্য। সো দেখো তোমরা এটা টেকনিক করে মাথায় রাখতে পারো বা এমনিও মনে রাখতে পারো যে আমরা যদি সাইনের জন্য সাইন এবং কজের জন্য কজ রাখতে চাই, তাহলে এখানে যে সহগ আছে এক্স এর সহগ, অর্থাৎ অ্যাঙ্গেলের ভিতরে এক্স এর সহগ, ওটাকে সবসময় আর সাইন থিটা ধরতে হবে। অর্থাৎ সাইনের মধ্যে যে এক্স এর সহগ ওটাকেও আমরা আর সাইন থিটাই ধরবো এবং কজের মধ্যে যে এক্স এর সহগ আছে ওটাকেও আমরা আর সাইন থিটাই ধরবো। সো দেখো এখন সবকিছু তো আমরা পেয়ে গেলাম, জাস্ট দ্রুত ক্যালকুলেশন করো। সো ই টু দি পাওয়ার এক্স, দেন এখানে তো ভ্যালু বসাবা আর সাইন থিটা আর কস থিটা, সো দুটাতে যেহেতু আর আছে সো দেখো আমি আরটাকে বাইরে নিয়ে আসলাম। দেন এখানে এ কে ধরছো দেখো কস থিটার মাধ্যমে, আর তো বাইরেই আসলো, তাহলে এখানে থাকতেছে কস থিটা ইন্টু কস বি এক্স মাইনাস এই বি কে কি ধরছো আর সাইন থিটা, আর বাহিরে গেছে সো এটা থাকলো সাইন থিটা অ্যান্ড সাইন বি এক্স।
সো এখানে দেখো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কিসের ফর্মুলা? কজ এর প্লাস এর ফর্মুলা, অর্থাৎ কজ এ প্লাস বি থিটা প্লাস বি এক্স। জাস্ট এই টেকনিকটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো ফর্মুলাগুলো মনে রাখা অনেক সহজ। এখানে যখন সাইন ছিল, সাইন থিটা প্লাস বিএক্স ছিল, যখন এখানে কজ চলে আসলো আমরা এমন ভাবে ধরছি যেন কজ থিটা প্লাস বিএক্স চলে আসে, তাহলে দেখো মনে রাখা অনেক সহজ। কজের জায়গায় কজ সেম অ্যাঙ্গেল, সাইনের জায়গায় সাইন সেম অ্যাঙ্গেল। ওকে, সো আমরা দেখো এটা ফার্স্ট ডেরিভেটিভ পাইলাম। সো দেখো সেম ক্যালকুলেশন করে আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভটা বের করবো। সো সেকেন্ড ডেরিভেটিভটা তোমরা একদম সেম অ্যাপ্রোচে সলভ করবা, অর্থাৎ এই যে এর আগের ম্যাথটা যে আমরা সলভ করছিলাম না সেকেন্ড ডেরিভেটিভ, এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করে ঠিক একইভাবে সলভ করবা। আর আমি স্টেপগুলো তো এখানে দেখাই দিলাম। আর একবার ডিফারেন্সিয়েশন করবা, এভাবে গুছায় নিবা, আবার ওই বির ভ্যালু আর সাইন থিটা বসাবা, এর ভ্যালু আর কস থিটা বসাবা। তাহলে বসানোর ফলে কি আসবে? এখানে দেখো আর, তাহলে এরপরের ডেরিভেটিভে কি চলে আসবে? এখানে আর স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই থাকবে। এখানে কস, যখন ফার্স্ট ডেরিভেটিভ ছিল থিটা ছিল, যখন সেকেন্ড ডেরিভেটিভ আসবে টু থিটা হয়ে যাবে। আর এখানে দেখো বিএক্স সবসময় বিএক্সই থাকবে, অর্থাৎ যেটা অ্যাঙ্গেল আছে ওটা সেমই থাকবে। ওকে, সিমিলারলি দেখো তোমরা থার্ড ডেরিভেটিভও বের করতে পারো। যে থার্ড ডেরিভেটিভ এখানে কি আসতেছে, যে আর কিউব, যততম ডেরিভেটিভ আর এর পাওয়ার হবে তত, দেন ই টু দি পাওয়ার এক্স কস টু থিটা। সো এখানে হবে দেখো থ্রি থিটা প্লাস বিএক্স, একদম সেম আগে যেভাবে সলভ করলাম। সো দেখো আমি ডিটেলে কিছু বললাম না। সো এখন যদি আমি ডিরেক্টলি দেখো nth ডেরিভেটিভটা বলি, তাহলে ওটা কি পাবো আমরা? যে আর টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এক্স, যখন সাইন ছিল সাইন আসতো, যখন কজ হয়ে গেল এটা কজ হবে, দেন দেন এন থিটা প্লাস বিএক্স। আর এখানে আর এবং থিটার ভ্যালু কি? এই যে একদম সেম ভ্যালু আসবে, এর আগে আমরা যেভাবে ধরছিলাম সেভাবেই তো ধরছি, তাহলে ভ্যালু তো সেমই আসবে। সো এখানে আর এর ভ্যালু কি আসবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড এই যে থিটা আছে এখানকার থিটার ভ্যালু কি পাবো আমরা? ট্যান ইনভার্স বি বাই এ। তো তোমরা পরের লাইনে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে, এই যে আমি এখানে যেভাবে গুছায় লিখছি এভাবে তোমরা লিখতে পারো। এখন আমরা জাস্ট এই যে ফর্মুলা আছে এই দুটা বেস জাস্ট একটা এক্সাম্পল সলভ করব, একটা এক্সাম্পল দেখলে আসলে তোমরা এটা বুঝতে পারবা। আর তোমরা অবশ্যই যে আগের ভিডিওগুলি দেখে নিবা যেখানে আমি সাইন এবং কজের এন্তমন্তস বের করছি, যদি ওগুলো পারো তাহলে এগুলো পারবা, যদি এই ফর্মুলাগুলো জানো। ঠিক আছে, সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। সে আমাদের ফাংশন দেয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ 2x, ধরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ 2x, এবং এখান থেকে আমি বের করতে বললাম যে y12 ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং কজ ফাংশনের গুণফল আছে, এই টোটাল ফাংশনটার 12তম অন্তরজ কি হবে, বা 12th ডেরিভেটিভটা কি হবে। সো এখন এটা আমরা সলভ করবো কেমনে? এর আগের প্রবলেমগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এটা বোঝা গেছো। আমরা প্রথমে এই y ফাংশন থেকে yn বের করে নেব, অর্থাৎ nth ডেরিভেটিভটা বের করে নেব। এরপরে আমরা যদি শুধু এই n ইকুয়াল টু 12 বসায় দিই, তাহলে দেখো একটু ক্যালকুলেশন করলে y12টা পাবো। সো এই টাইপের দেখো ম্যাথ সলভ করার প্রসিডিওর হচ্ছে যে আমরা প্রথমে nth ডেরিভেটিভ বের করব, এরপরে n এর ভ্যালু যত এখানে বসাইতে হবে সেটা বসে একটু ক্যালকুলেশন করব, এই তো। সো আমাদের ফার্স্ট কাজ হবে এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং কজ ফাংশনের গুণফল আছে এগুলোর আমরা nth ডেরিভেটিভ বের করব। ঠিক আছে, সো দেখো এখন এগুলার nth ডেরিভেটিভ কেমনে বের করতে হবে ওটা তো দেখো আগে শিখাই দিলাম। যে আমরা জানি যে যদি একটা ফাংশন হয় ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু কি কজ বি এক্স, তাহলে এটার nth ডেরিভেটিভ কি আসতেছে? আর টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার এক্স কজ এন থিটা প্লাস বিএক্স। আর এখানে এই যে আর, এই আর এর ভ্যালু কত আমরা দেখলাম, এই আর এর ভ্যালু এখানে আর সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং তার উপর কি রুট, এবং এই যে থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ, অর্থাৎ কজের অ্যাঙ্গেলে যে এক্স এর সহগ আছে ওইটা এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্স এর সহগ। সো আমরা আসলে যেটা করব যে এই টাইপের প্রবলেমে প্রথমে আমরা আর এর ভ্যালু এবং থিটার ভ্যালু বের করে নেব, এরপরে এই ফর্মুলাটা বসানোর মাধ্যমে nth ডেরিভেটিভটা বের করব। আর আমি এখানে দেখো ম্যাথে একটু চেঞ্জ করতেছি, এখানে আসলে 2x না ধরে আমি রুট 3x ধরতেছি, তাহলে দেখবা যে স্ট্যান্ডার্ড ভ্যালু পাইতেছো যেগুলোতে একটু ভালোভাবে ক্যালকুলেশন করতে পারবা। তাছাড়া দেখবা যে এমন ভ্যালু আসতেছে যেগুলো নিয়ে আসলে হিসাব করা খুবই টাফ। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস রুট 3x। সো যেটা বললাম যে আমরা প্রথমে আর এবং থিটা বের করবো। ওকে, সো আর কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপর রুট। এ স্কোয়ার বি স্কোয়ার ভুলে যাও, যেভাবে শিখাইছিলাম সেভাবে মাথায় রাখো যে এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্স এর সহগের স্কোয়ার, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্স এর সহগ কি 1, সো 1 স্কোয়ার, দেন এই যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল এক্স এর সহগ, অ্যাঙ্গেল এক্স এর সহগ কি রুট 3, তাহলে কি রুট 3 স্কোয়ার, অর্থাৎ দুই জায়গায় এক্স এর সহগের উপর স্কোয়ার নিবা আর তার স্কোয়ার রুট নিবা। ওকে, সো এটা দেখো 1,
√3 উপর স্কোয়ার 3। সো এটা দেখো আর এর ভ্যালু কত পাওয়া যাচ্ছে, 2। এরপরে আমরা দেখো থিটা বের করবো। থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স b বাই a, অর্থাৎ কজের ভিতর যে x এর সহগ আছে ওটা ভাগ এখানকার x এর সহগ। সো এখানে দেখো x এর সহগ হলো √3, অর্থাৎ b এর ভ্যালু এখানে দেখো হলো √3, আর এখানকার a এর ভ্যালু হলো 1, tan ইনভার্স √3। আর দেখো tan ইনভার্স √3 এর ভ্যালু হলো 60 ডিগ্রি, অথবা আমরা ওটাকে বলতে পারি রেডিয়ানে π/3। সো দেখো আর জেনে গেল, থিটা জেনে গেল। সো ডিরেক্টলি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ভ্যালুগুলো বসায় দাও। সো দেখো আমরা এখান থেকে যে nth ডেরিভেটিভ আছে সেটা কি পাবো, যে r⁴n, এখানে r এর ভ্যালু কত 2, সো 2⁴n ইনটু এক্সপোনেনশিয়াল ফাংশনটা উঠাই দিবা a⁴x, এখানে কত শুধু x, সো শুধু x দিয়ে দিবা। সো দেখো cos এর ফর্মুলায় cos ছিল, দেন কি n থিটা প্লাস যে অ্যাঙ্গেল ছিল সেটা, এখানে n তো nই, আর থিটা কি হবে, এই যে থিটার ভ্যালু π/3, সো n π/3 প্লাস bx, bx কি ছিল আসলে যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এখানে কত √3x। সো দেখো এটা আমরা nth ডেরিভেটিভ পাইলাম, কিন্তু আমাদের বের করতে হবে আসলে 12th ডেরিভেটিভ। সো এখন আমরা কি করব, জাস্ট এখানে n এর ভ্যালু 12 বসায় দেব। সো এখান থেকে পাচ্ছি আমরা দেখো y12 ইকুয়াল টু 2⁴12 ইন্টু e⁴x ইন্টু cos, n এর ভ্যালু কত 12, সো 12 π/3 প্লাস √3x। এখন এটা দেখো সবচেয়ে সিম্পলিফাইড এবং স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসবে যদি আমরা এটার একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ কোয়াড্রেন্টের মাধ্যমে এই অ্যাঙ্গেলটা আসলে কোয়াড্রেন্টে পড়তেছে ওটা একটু হিসাব করলে, এবং এই cos cos থাকবে নাকি সাইন থাকবে ওটা একটু হিসাব করলে দেখো এটা সবচেয়ে সিম্পলিফাই হয়ে আসবে। সো এখন দেখো এই হিসাবটা করার জন্য এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব, ওটা আসলে হচ্ছে যে এটাকে আমাদের π/2 এর গুণিতক আকারে নিয়ে যেতে হবে। কারণ তোমরা জানো যে cos cos থাকবে নাকি সাইন থাকবে ওটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, যে এই যে π/2 এর সাথে একটা সহগ আসবে, এই সহগটা জোড় নাকি বিজোড়। আবার আমরা যে কোয়াড্রেন্টের মাধ্যমে হিসাব করব যে এই অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্ট নাকি থার্ড কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্ট, ওটা আমরা কেমনে জানতে পারবো, যে π/2 কতবার ঘোরা লাগতেছে ওই হিসাব করে। কিন্তু এখানে তো দেখো π/2 এর গুণিতক আকারে নেই। সো আমাদের একটু টেকনিক খাটায় কি করতে হবে, এই যে 12 π/3 আছে এটাকে কি করতে হবে, π/2 এর গুণিতক আকারে নিয়ে যেতে হবে। তো দেখো ওটা আমরা কেমনে করতে পারি, এখানে যদি খেয়াল করো এটা কি আসলে 12 π/3 না, এটা একটু হিসাব করো তো, এই যে 3 12 তার মানে কি উপরে কি শুধু 4 পাই লেখা যায়। সো প্রথমে দেখো এইভাবে একটু ছোট করে নাও, এটা কত 4 পাই। এখন আমরা দেখি যে 4 পাইকে কেমনে π/2 এর গুণিতক আকারে লেখা যায়। ওকে আমরা লিখবো দেখো π/2, ঠিক আছে। এখন দেখো যে আগেরটা ব্যালেন্স করা লাগবে, আগেরটা ব্যালেন্স করার জন্য দেখো পাই তো এখানে আমি লিখছি, সো পাশে আমি 4 দিয়ে দিলাম 4 পাই, ঠিক আছে। কিন্তু সমস্যা কি হয়েছে, নিচে একটা 2 এক্সট্রা হয়ে গেছে, সো এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আবার 2 দিয়ে দাও। তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, যে π/2 তার সাথে কি এই যে 4 গুণন 2 8, অর্থাৎ এই যে 4 পাই, 4 পাইকে আসলে লেখা যাবে 8 π/2। ওকে, সো এই যে অংশটা আছে ওটাকে দেখো আমি একটু রিপ্লেস করে দিই, এটাকে লেখা যাবে 8 π/2। সো এখন জাস্ট তোমরা 9 10 থেকে এগুলো নিয়ম জানো যেগুলো কোয়াড্রেন্টের হিসাব কেমনে করতে হয়। আচ্ছা প্রথমে দেখো যে এটা cos থাকবে নাকি এটা আবার সাইন হয়ে যাবে। π/2 এর যদি জোড় গুণিতক থাকে তাহলে cos cosই থাকবে। সো এখানে দেখো 2⁴12 e⁴x, এগুলো তো চেঞ্জ হবে না। সো যেহেতু দেখো যেটা বললাম π/2 এর জোড় গুণিতক আছে cos cosই থাকবে, অ্যান্ড √3x থাকবে, অ্যান্ড সামনে প্লাস হবে নাকি মাইনাস হবে ওটা হিসাব করার জন্য কি দরকার, একটু কোয়াড্রেন্টের কনসেপ্টটা আনতে হবে, ঠিক আছে। তো এখন দেখো যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, 8 π/2, তাই না। এই যে দেখো পুরা যদি 360 ঘুরে আসো তাহলে কত হয় 4 π/2, এই যে π/2 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 4 π/2, যদি আর একবার ঘুরে আসো তাহলে 8 π/2, 8 π/2 প্লাস সামথিং, অর্থাৎ এই কোয়াড্রেন্টে আসলে অ্যাঙ্গেলটা আছে। এন্ড যদি এই কোয়াড্রেন্টটা যদি থাকে তাহলে এখানে আমরা জানি সাইন কস ট্যান সেক সবগুলা কি পজিটিভ, সো সামনে কি প্লাসই থাকবে। ওকে, সো এই ম্যাথগুলো যেগুলো করবা যখন এন এর ভ্যালুটা বসাই দিবা কষ্ট করে, এখানে যদি কস থাকে তাহলে কজের জন্য এই যে কোয়াড্রেন্ট এবং এটা কস থাকবে নাকি সাইন থাকবে ওটা একটু হিসাব করে নিবা, আর সাইন থাকলো কি সিমিলারলি হিসাব করে নিবা। সো আমাদের এই যে ফাংশন ছিল ওটার 12th ডেরিভেটিভ হবে এটা। সো আশা করি তোমরা এই লেকচার থেকে বুঝতে পারছো যে কেমনে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে সাইন বা কস গুণ থাকলে ওগুলার nth ডেরিভেটিভ বের করতে হয়। যদি কখনো প্রুফ করতে বলে এই জন্য দেখো প্রথম যে দুটো আমি ম্যাথ আকারে সলভ করাইলাম, যে মানে এই ফর্মুলাটার কি প্রুফ করলাম,
r⁴n ইন্টু e⁴x সামথিং, ওটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে মাথায় রাখবা। এরপরে ওগুলাকে ফর্মুলা ধরে কেমনে আমরা ম্যাথ সলভ করতে পারি ওটাও দেখো লাস্টের এই ম্যাথটাতে আমি তোমাদেরকে দেখাইলাম। সো তোমরা এগুলো প্র্যাকটিস করো, তোমাদের টেক্সট বুকেও এই টাইপের একটা দুটো ম্যাথ পাবা, ওগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ, তুমি কনসেপচুয়ালের দিক থেকে ইম্পর্টেন্ট ভাবো বা পরীক্ষার দিক থেকে ইম্পর্টেন্ট ভাবো, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম টেক্সট বুকে এই টাইপের ম্যাথগুলো পাওয়া যায়। সো আশা করি এই যে পুরো লেকচার সিরিজটা আছে এটার মাধ্যমে আসলে তোমরা বুঝতে পারছো যে কোনো ফাংশনের ইনতম অন্তরজ কেমনে বের করতে হয়। এই টপিকটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের জাস্ট জানার হিসাবে বলো অথবা এক্সামের হিসাবে, সেটা বোর্ড এক্সাম হোক অ্যাডমিশন এক্সাম হোক, তোমরা দেখবা যে এই রিলেটেড বেশ কিছু প্রবলেম তোমাদের প্রশ্ন ব্যাংকে আছে। সো তোমরা যখন ডিফারেন্সিয়েশন করবা তখন ওখান থেকে যে ইনতম অন্তরজের প্রবলেমগুলো আছে ওগুলো অবশ্যই বাছাই করে নিয়ে ওগুলো সলভ করবা। আমি এই পুরো প্লেলিস্টে দেখো যত টাইপের ম্যাথ আলোচনা করছি, তোমরা যদি এক সিকোয়েন্সে দেখতে থাকো ইনশাল্লাহ কোনো ম্যাথে আটকাবো না। কারণ যখন আমি এই কন্টেন্ট গুলো আর কি বানাইছি, অর্থাৎ আমি কি কি পড়াবো ওটা একটু গুছাইছি, তখন আমি সবকিছু ইনক্লুড করছি। যে তোমাদের যে বিগত সালের কোশ্চেন গুলো আছে, অর্থাৎ অ্যাডমিশনের এক্সাম গুলা, তারপরে তোমাদের যে টেক্সট বুকে বইয়ের ম্যাথ গুলা আছে, মোটামুটি সবকিছু মাথা ধারণা নিয়েই ওভারঅল একটা লেকচার তৈরির চেষ্টা করছি। সো আজকের লেকচারটি এই পর্যন্তই, এবং এই লেকচার সিরিজটিও আসলে এই পর্যন্তই। যদি আমার কখনো মনে হয় যে আমি আরো কিছু এখানে অ্যাড করতে পারবো আমি অবশ্যই করে দেব, তবে যতটুকু শেখার প্রয়োজন আমি এই পর্যন্ত শেষ। এরপর যদি আমি কোনো লেকচার দিও হয়তো শুধুমাত্র এক্সারসাইজ রিলেটেড কিছু প্রবলেম সলভ করে দেবো। ওকে, তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই ফিডব্যাক দিতে ভুলো না। ওকে।